নতুন বাড়ির সকল সদস্য আতঙ্কিত কেন, কি ঘটে সেখানে রোজ, জানতে হলে শুনতে থাকুন বং ক্রনিকলসের আজকের নিবেদন নতুন বাড়ি। ভাদ্র মাসের পড়ন্ত বিকেলে নদীর ধারে বসে অতনু আর আমি সবেমাত্র শেষ হয়ে যাওয়া স্কুল ফাইনাল পরীক্ষা আর কয়েকদিন পর কলেজ যাব এইসব নিয়ে আমাদের নানান কথাবার্তা চলছিল। পরীক্ষা শেষ, এখন লম্বা ছুটি। অতনু আর আমি আজ সকালে কলকাতা থেকে 2.5 ঘন্টা ট্রেন জার্নি করে অতনুর দিদির বাড়িতে এসেছি তাদের নতুন বাড়ি দেখতে। অতনুর দিদির বিয়ে হয়েছে বছর 3 আগে। এর আগেও আমি আর অতনু এসেছি শর্মিষ্ঠাদির বাড়ি, সুন্দরবনের খুব কাছে একটা প্রত্যন্ত গ্রাম, নাম কাশীপুর। আর চারিধারে শাল, সেগুন আর সুন্দরী গাছের জঙ্গল, বেশ মনোরম একটা পরিবেশ। আমার বেশ ভালোই লাগে। শহরের নিষ্প্রাণ অট্টালিকার মধ্যে থাকতে থাকতে হাঁপিয়ে উঠি, তাই এরকম একটা পরিবেশে প্রাণ ভরে শ্বাস নিচ্ছি। অতনুর জামাইবাবু পরিমলদা পেশায় স্কুল শিক্ষক, বয়স বোধ করি ওই 26-27 হবে, তবে বেশ আমোদে আর বেশ মিশুকে। কিন্তু প্রথম দর্শনে তা কেউ বুঝতে পারবে না। একেবারে নারকেলের মতন ওপরটা শক্ত আর ভিতরটা নরম, শ্বাসে জলে পরিপূর্ণ। দুজনে এতটাই গল্পে মজে ছিলাম, খেয়ালই করিনি যে ঈশান কোণে এক টুকরো ঘন কালো মেঘ জমেছে। সেই মেঘ মুহূর্তের মধ্যে সমস্ত আকাশটা ছেয়ে ফেলল। অকাল বার্ধক্যের মতো খুব দ্রুত দিনটা শেষ হয়ে যাচ্ছে। আমরা দেরি না করে দ্রুত হাঁটতে শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে। মিনিট 10 মধ্যে আমরা নতুন বাড়িতে এসে পৌঁছালাম। তারপর শুরু হলো তুমুল ঝড় বৃষ্টি। বেশ ঘণ্টাখানেক পর সব কিছু শান্ত হলো। তখন আকাশে বিন্দুমাত্র মেঘের চিহ্ন নেই। শ্বেত শুভ্র জ্যোৎস্না আকাশটাতে যেন একটা শামিয়ানা তৈরি করেছে। এটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল, তাও এখানে ইলেকট্রিক রয়েছে। আজ পরিমলদার ফিরতে একটু দেরি হলো, কারণ এই বৃষ্টির মধ্যে সে আটকে পড়েছিল। আমরা পরিমলদার জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় পরিমলদার গলার আওয়াজ আমাদের কানে পৌঁছালো। অতনু আর নিখিল কখন এসেছে? প্রশ্নটা দিদিকে উদ্দেশ্য করে বলেছিল, কিন্তু দিদির উত্তর দেওয়ার আগেই ঘর থেকে বেরিয়ে এসে আমি বললাম, আমরা তো দুপুরের আগে এখানে পৌঁছে গেছি, আর তুমি তো স্টেশনে গাড়ি পাঠিয়েও দিয়েছিলে, তাই আমরা নিশ্চিন্তে যথাসময় গন্তব্যে হাজির হয়েছি। তখন ঘড়িতে প্রায় 8টা বাজে। অতনু, পরিমলদা আর আমি চা আর ডিমের বড়া খেতে খেতে আমাদের পরীক্ষা কেমন হয়েছে এইসব নিয়ে কথাবার্তা চলছিল। এমন সময় এক ভদ্রলোক এসে হাজির। তিনি আমাদের অপরিচিত নন, তিনি হলেন পরিমলদার মামা। পরিমলদার বাবা মা খুব ছোটবেলাতেই মারা গিয়েছিলেন, তাই মামার বাড়িতেই মানুষ। ভদ্রলোকের বয়স প্রায় আন্দাজ 80 ছুঁই। মাথার সব চুল পাকা। আমাদের দেখে একগাল হেসে বললেন, তা বাছা, তোমরা কখন এলে? বাড়ির সব খবরাখবর কুশল তো? আমরা কথা না বলে শুধু মুচকি হেসে হ্যাঁ সূচক ঘাড় নাড়ালাম। ভদ্রলোক এই নতুন বাড়িতে রোজ রাতে ঘুমোতে আসেন, তবে সেটা বেশি দিনের নয়। এই তো মাত্র 4 দিন হলো পরিমলদাই নতুন বাড়িতে এসেছে। ভদ্রলোক আমাদের দিকে তাকিয়ে একটু ভ্রু কুঁচকে বলল, নতুন বাড়ি দেখতে আসা হয়েছে বুঝি? আমাদের উত্তর দেওয়ার অপেক্ষা না করেই বলতে লাগলেন, আমার প্রবল আপত্তিকে উপেক্ষা করে পরিমল এখানে বাড়িটা তৈরি করলো। তোমরা অনেক ছোট, তাই হয়তো জানো না, বা জেনে বা শুনে থাকলেও মানবে না। আমরা মামাবাবুর কথা হাঁ হয়ে শুনছিলাম। তিনি একটু থেমে বলতে লাগলেন, এই জায়গাটা সম্পর্কে এই অঞ্চলের মানুষের একটা ধারণা আছে, সেটাও অনেকাংশে সত্যি এবং তার প্রমাণও মিলেছে। এককালে এই অঞ্চলে নীলকুঠি ছিল। পরবর্তীকালে ইংরেজ শাসনের সূর্য যখন মধ্য গগনে, তখন এখানে এক অঘটন ঘটল।
এক ইংরেজ সাহেব এই অঞ্চলের একটা আদিবাসী গ্রাম্য যুবতীকে অকথ্য শারীরিক ও মানসিক অত্যাচার করে তাকে খুন করে। তবে তার কোনো প্রমাণ মেলেনি, শুধু তার মৃতদেহটা পাওয়া গিয়েছিল। এই ঘটনা ঘটে যাওয়ার পর বেশ কিছুদিন কেটে গেল। একদিন শীতের রাতে হঠাৎ প্রচণ্ড চিৎকার শোনা গেল। লোকজন বাইরে বেরিয়ে দেখল ওই ইংরেজ সাহেব ও আরও কয়েকজনকে দরজা বন্ধ করে বাইরে থেকে আগুন লাগিয়ে দিয়েছে। তৎকালীন স্বদেশী তথা বিপ্লবীরা। এই চিৎকার ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিণতি। সেই রাতেই পুরো বিল্ডিংটা পুড়ে নিশ্চিহ্ন হয়ে যায়নি, এখনো ধ্বংসাবশেষ রয়েছে। এই গল্প বহুবার ঠাকুরদার মুখে শুনেছি। এই বলে চুপ হয়ে গেলেন ভদ্রলোক। তারপর আবার বলতে লাগলেন, তোমরা নদীর দিকে গিয়ে থাকলে একটা ভাঙা চোরা বিল্ডিং চোখে পড়বে। ওটা ওই বিল্ডিংটাই। এই দিকটায় সন্ধ্যের পর খুব একটা কেউ আসে না। পাশাপাশি গাঁয়ের লোকজনকে বলতে শুনেছি এখনো নাকি মাঝরাতে ওই ভয়ার্ত চিৎকার শুনতে পাওয়া যায়। তাই আমি আপত্তি করেছিলাম ওখানে বাড়িটা না বানাতে, কিন্তু কে শোনে কার কথা। কথা শেষ করেই একটা দীর্ঘশ্বাস ফেললেন ভদ্রলোক। আমরাও একটু চুপচাপ হয়ে গেলাম এই কাহিনী শুনে, কারণ আমরা সত্যি ওই বিধ্বস্ত বিল্ডিংটা দেখেছি, যেটা এই পরিমলদার বাড়ির থেকে 2-3 মিনিট হবে বড় জোর। মামাবাবু আজ এই বাড়িতে থাকবেন না, কারণ এই বাড়িতে 2টি মাত্র শোবার ঘর। একটিতে পরিমলদার শর্মিষ্ঠাদি থাকে, আর অন্য ঘরটাতে থাকে মামাবাবু। আজ আমরা আসায় মামাবাবুর ঘরটা আমাদের জন্য বরাদ্দ হয়েছে, তাই তিনি আজ নিজেদের পুরনো বাড়িতেই থাকবেন। সেই বাড়িটা এখান থেকে 20 মিনিট দূরে, গ্রামের ভিতরে। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। সন্ধ্যায় ওই রকম জাকালো এক পশলা বৃষ্টি হওয়া সত্ত্বেও গরম ভাবটা যেন রয়েই গেছে। মাথার উপর সিলিং ফ্যানটা সাঁই সাঁই করে ঘুরছে। কোনো মতে ঘুম আসছিল না। হঠাৎ শুনি নাক ডাকার শব্দ। অতনুর নাক ডাকছে। একে তো ঘুম আসছে না, নতুন জায়গা, তার উপরেই নাসিকার শব্দ ব্যঞ্জন ঘুমের 12টা বাজিয়ে দিল। ঠিক তখনই লোডশেডিং হয়ে গেল, আর গরমে ঘরে থাকাই যাচ্ছে না। অতনুর কোনো ব্যাপার নেই, ও সে দিব্যি ঘুম দিচ্ছে। অন্ধকারে বিছানার থেকে নেমে টেবিল থেকে টর্চটা হাতে নিয়ে দরজা খুলে শটান ছাদে উঠে গেলাম। চারিদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা। সেটা যদিও মন্দ নয়, বেশ ভালো বাতাস দিচ্ছে। ছাদে না এলে এত সুন্দর বাতাসটা প্রাণ ভরে উপভোগ করতে পারতাম না। হাঁটতে হাঁটতে ছাদের পূব দিকের কোনায় যেতেই সেই ভাঙাচোরা বিল্ডিংটা চোখে পড়ল। আকাশে বেশ সুন্দর গোল থালার মতো চাঁদ, নির্মল বাতাস, আর এই নিস্তব্ধতার মাঝে ওই ভাঙাচোরা বিল্ডিংটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। যদিও কোথাও তেমন অস্বাভাবিক কিছু দেখছি না। চারিদিকটা আচমকা গাঢ় অন্ধকার হয়ে গেল। চাঁদটাকে ঢেকে ফেলেছে এক টুকরো নিকষ কালো ঘন মেঘ। বাতাসের বেগটা আগের থেকে বেশ বেড়েছে, আর অনুভবে বুঝতে পারলাম বাতাসটা বেশ ঠান্ডা। প্রথমটা খুব ভালো লাগছিল, কিন্তু বাতাসের বেগ আরো বাড়তেই তা যেন কাটার মতন গায়ে বিঁধতে লাগলো। না, আর দাঁড়াতে পারছি না, এবারে নিচে যেতেই হবে। তাড়াতাড়ি করে ছাদের দরজার দিকে এগোতে যাব, তখনই বাতাস আমার সামনের দিক থেকে প্রচণ্ড বেগে বইতে থাকে। আমি প্রায় বসেই পড়লাম, কারণ দাঁড়াতে পারছি না। যেমন বাতাসের বেগ, তেমন হাড় কাঁপানো শীতলতা। কোনো রকমে দরজার কাছে আসতেই এক প্রচণ্ড দমকা বাতাসে দরজাটা দড়াম করে বন্ধ হয়ে গেল। আমি দরজাটা টেনে খুলতে গিয়ে বুঝতে পারলাম যে দরজাটা ভিতর থেকে বন্ধ করা। আমি অবাক হয়ে গেলাম, সেটা তো সম্ভব নয়। আমি প্রাণপণে দরজা টানতে লাগলাম।
বাতাসের বেগ আগের থেকে আরো বেড়ে গেছে। আমি এবার দরজা ধাক্কা দিতে লাগলাম। ঠিক তখনই অস্ফুট কণ্ঠস্বর শুনতে পেলাম। ওই প্রবল বাতাসের বেগের মধ্যে আমার শরীর যেন ধীরে ধীরে অবসন্ন হয়ে যেতে লাগলো। আমার অজান্তেই কখন জানি না টর্চ লাইটটা পড়ে গিয়ে আমার পা লেগে সেটা জ্বলে উঠেছে। সেই আলোতে আমি ছাদের দূরের কোণায় স্পষ্ট দেখলাম দুটি ছায়ামূর্তি। তারা বেশ লম্বা, আর মাথায় টুপি, গায়ে কোট, তাদের হাতে ফাঁস লাগানো দড়ি। আমি আর তাকিয়ে থাকতে পারলাম না। আমি দরজায় প্রচণ্ড জোরে ধাক্কা দিতে লাগলাম, কিন্তু তা খুলল না। আমি এবার দেখলাম ওই ছায়ামূর্তি দুটি আমার দিকে এগিয়ে আসছে। আমি দুটো চোখ বন্ধ করে ঠক ঠক করে কাঁপছি। আমার শরীর ক্রমশ অবশ হয়ে আসছিল। যখন চোখ খুললাম, দেখলাম আমার বিছানার চারিধারে তিনজন বসে আছে। পরিমলদা, শর্মিষ্ঠাদি আর অতনু। আমি চারিদিক তাকিয়ে দেখলাম আলোয় ঝলমল করছে। ঘড়িতে ঢং ঢং করে 8টা বাজল। আমি কিছু বলার আগেই পরিমলদা বলল, রাতে একা ছাদে কেন গিয়েছিলে? আর অদ্ভুত বিষয়, তুমি ছাদে আর ভিতর থেকে দরজা বন্ধ, এটা কিভাবে হলো? আমি সেই রাতের কথা গোপন করে দিলাম। তারপর ওই দিন বিকেলে কলকাতা ফিরে এসেছিলাম। পরে শুনেছিলাম যে পরিমলদা ওই বাড়ি বিক্রি করে দিয়েছিল মাস 3 পর।